আওয়ামী লীগের কিভাবে নিষিদ্ধ করবেন? সমন্বয়ক পরিচয় দিয়ে নানান রকম ঘটনা ঘটানো। মফিদুল ইসলাম না, তাহলে তার স্বার্থ উদ্ধার করতে চাইবে। কিন্তু আমার দেশের সরকারের প্রধান যখন তার স্বার্থ একটা পয়েন্টে এসে একটাই স্বার্থ হয়ে যায় যে আমাকে যে কোনো ভাবে ক্ষমতায় রাখো, তার বিনিময়ে তুমি যা চাইবা তাই পাবা, আমার যেটা ন্যায্য তার কিছুই আমি তোমার কাছ থেকে চাইবো না, সেরকম একটি সরকারের সুবিধা তারা নিয়েছে। এবং এই সরকারের সুবিধা নিতে গিয়ে আজকে প্রথম তো দিল্লি বাংলাদেশের রাজনীতিতে নাক গলিয়েছে তেমন না, দিল্লি সময়ে সময়ে নাক গলাতে চেয়েছে। পুরোটা সময় দিল্লি গত 53 বছরে চেয়েছে, কখনো সুযোগ পেয়েছে, কখনো সুযোগ পায় নাই, কিন্তু এই ইচ্ছা তাদের সব সময়ই ছিল। তারপর আপনি চিন্তা করেন 2014 ইলেকশন, দিল্লি কি ডাইরেক্ট ইন্টারফেয়ার করে নাই? তাদের পররাষ্ট্র সচিব অ্যাবসলিউটলি সুজাতা সিং এর কথা মনে করেন আপনি, দ্য কোয়ালিশন ইয়ার্স এর কথা মনে করেন, দি আদার সাইড অফ দি মাউন্টেন, তাদের লেখা বই, তাদের বইগুলো একটু চিন্তা করেন, দেখবেন তারা পরিষ্কার করে দিয়েছে যে তারা কিভাবে বাংলাদেশের কিছু গোপন রাখেনি, কিভাবে বাংলাদেশের অভ্যন্তরীণ রাজনীতিতে নাক গলানো, নির্বাচনকে ম্যানিপুলেট করা, বিরোধী দলকে মানে জাতীয় পার্টিকে বাধ্য করা নির্বাচনে আসতে, এগুলো তারা করেছে। 18 নির্বাচন আপনি চিন্তা করেন, মধ্যরাতে ভোট হয়ে যাওয়া, এই ভারতের প্রত্যক্ষ সহযোগিতা ছাড়া তো এই নির্বাচন সম্ভব ছিল না। 24 নির্বাচনে আসেন, আগামী নির্বাচন, তাদের একেবারে ডিরেক্ট সাহায্য ছাড়া এটা হতো না। সো এই বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয়ে নাক গলানো ভারতের বহু পুরনো অভ্যাস, এবং এতদিন তারা সেটা খুব আরাম করেই করতে পেরেছে। বাট এই সরকার ফর দ্য ফার্স্ট টাইম, আমি তাদের ক্রেডিট দিতে চাই, তারা কিন্তু মাথা উঁচু করে ভারতের সঙ্গে কথা বলেছে, চোখে চোখ রেখে কথা বলেছে। টাইম টু টাইম তারা ভারতের হাই কমিশনারকে ডেকে পাঠিয়েছে, ওয়ার্নিং দিয়েছে, তাদের অসন্তোষ জানিয়েছে। সুতরাং আমি মনে করি যে ভারতের আবারও তাদের মানে লিমিটেশনটা বুঝতে, বা তাদের সীমারেখা কতটুকু, লক্ষণ রেখা কতটুকু, এটুকু বুঝতে ভারতের হয়তো আরো কিছু সময় লাগবে। তো ভারত এটা ডেফিনেটলি বুঝবে, বিকজ বাংলাদেশ এবার কিন্তু খুব ক্লিয়ারলি তাদের মেসেজ দিয়েছে। আপনি তো একটা আশাবাদ ব্যক্ত করলেন যে ভারত সেটা বুঝবে, কিন্তু আমাদের মনে হচ্ছে না দু কারণে। একটি হলো তাদের আচরণ, আরেকটা যেটা তারা সম্ভবত ট্রমাটাইজড, এটা মেনেই নিতে পারছে না, এটা সবচেয়ে বড় সমস্যা, মানসিক সমস্যা। আরেকটা বড় সমস্যা যেটা, সেটা হলো শেখ হাসিনাকে দিল্লিতে রেখে এবং 2 শতাধিক এমপি এবং দলীয় নেতাদের ভারতে রেখে লালন পালন করার মাধ্যমে বাংলাদেশের সাথে দিল্লির সম্পর্ক কিভাবে ডেভেলপ করবে? ভেরি ডিফিকাল্ট। আমি খুব অবাক হচ্ছি যে 5ই আগস্টের পর 6 মাস চলে গেছে। 5ই আগস্টের পর বাংলাদেশের যারা বুদ্ধিজীবী আছেন, বিভিন্ন জায়গায় কথা বলেন, লেখেন, ইন্টারন্যাশনাল নিউজ পেপারে কলাম লেখেন, তারাও কিন্তু বলেছেন যে ভারত তার সকল ডিম এক ঝুড়িতে রেখেছে, এবং এটার মাসুল ভারতকে দিতে হচ্ছে এমন ভাবে, আমি যেটাকে বলি 5 তারিখের পর মনে হয় যে কৃষকের গরু হারালে যে অবস্থা হয়, হাসিনাকে হারিয়ে ভারতের অবস্থা অনেকটা কৃষকের গরু হারানোর মতো হয়েছে। এবং আপনি চিন্তা করেন, ভারতে কংগ্রেস বলেন, বিজেপি বলেন, অন্যান্য তৃণমূল কংগ্রেস বলেন, তারা কিন্তু হাসিনার ব্যাপারে একাট্টা, এই ব্যাপারে তাদের কোনো দ্বিমত নাই যে যথাযথ সম্মান দিয়ে তাকে রাখতে হবে। এবং বলা হয়েছে অতিথি নারায়ণ, অতিথি ভগবান, সুতরাং ভগবানকে আমরা যেভাবে রাখি সেভাবেই হাসিনাকে, এবং ঠিক সেভাবেই হাসিনাকে রাখা হয়েছে। শুধু হাসিনা তো নয়, তার আরো যেই পারিষদরা ছিলেন, উজির নাজির মন্ত্রী ছিলেন, তারাও গিয়ে ভারতে আশ্রয় নিয়েছেন এবং বেশ ভালোই আছেন তারা। সো ভারতের এখনো কিন্তু সেই ট্রমা, যেটাই আপনি বলেন, 15 বছর তো একটা লম্বা সময়। তার আগে 111 ও ভারতের প্রত্যক্ষ হাত ছিল। 111 2008 ইলেকশন, আমি কিন্তু বহু বছর ধরে বলছি এই ইলেকশন সহি ইলেকশন হয়নি, এই ইলেকশন ভালো ইলেকশন হয়নি। তো সেখানেও ভারতের একটি হাত আছে। এই সকল কিছু মিলিয়ে আমি মনে করি যে 17 বছরের যে টানা ধারাবাহিকভাবে বাংলাদেশকে একটা প্রদেশের মতো ব্যবহার করা, 7 সিস্টার্স এর জায়গায় 8 সিস্টার হিসেবে বাংলাদেশকে ব্যবহার করা, এই জায়গা থেকে ভারতের উঠে আসতে হয়তো কিছুটা সময় লাগবে। তবে ভারতের নিজের জন্য উঠে আসা উচিত। কেন আমি আপনাকে বলি, ভারতের ব্যবসা বাণিজ্য, বিশেষ করে কলকাতা কেন্দ্রিক যেই ব্যবসা, একেবারে ধস নেমেছে। নিউ মার্কেটের দোকান বন্ধ, ব্যবসায়ীদের মাথায় হাত, বলা হচ্ছে 70% পর্যন্ত বিক্রি বাটা চিকিৎসা, আমি সেটাই আসছি। চিকিৎসা ক্ষেত্রে ভারত ধাক্কা খেয়েছে, এবং আমাদের রোগী যেহেতু তাদের ভিসা করাকরি, আমাদের একেবারেই খুব খারাপ অবস্থা না হলে কোনো পেশেন্টকে তারা দিচ্ছে না। এবং আপনি যখন ভারতের দরজা বন্ধ হবে, তখন দেখবেন মালয়েশিয়া, সিঙ্গাপুর, ব্যাংকক কিংবা চীন, তাদের রাস্তাগুলো ওপেন হচ্ছে। এবং চীনের সাথে তো সরকার আলোচনা চালাচ্ছে, বাংলাদেশ একটা হসপিটাল করার কথা হচ্ছে যেখানে ইন্টারন্যাশনাল ডক্টররা আসবেন এবং ট্রিটমেন্ট দেবেন। সো এভিনিউ কিন্তু মানুষ খুলে ফেলে। আপনি যদি মনে করেন যে আপনি বন্ধ রাখছেন বলে বাংলাদেশের দরজা বন্ধ, খুব ভুল। বরং আপনি অর্থনৈতিকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছেন। বহু ভারতীয় দীর্ঘ 17 বছর বাংলাদেশে বিনা ভিসায় ওয়ার্ক পারমিট ছাড়া কাজ করে গেছে, এবং তাদের কাজ কিন্তু এখন বন্ধ হতে চলেছে। সো ভারতকেও তার হিসাব নিকাশ করতে হবে, এবং ভারত যদি গ্রাম্য মানুষের মতন মান অভিমান করে,
হ্যাঁ, ওই গ্রাম্য অভিমান কিন্তু এখানে টিকবে না। সো ভারতেরও তার নিজের হিসাব নিকাশ করা উচিত। সরকারের সমালোচনা করছে এবং সরকারের কিছু ব্যর্থতা তো রয়েছে। আমরা এই আগামীর বাংলাদেশ অনুষ্ঠানটিতে অনেকবার একটি কথা বলেছি, অনেকবার উচ্চারিত হয়েছে, সেটি হলো যে এই সরকারকে আমরা প্রো অ্যাক্টিভ দেখতে চাই, কিন্তু আমরা দেখি প্রো রিঅ্যাক্টিভ। ঠিক আছে, আমরা তাদের সমালোচনা করছি, তাদেরকে শুধরানোর চেষ্টা করছি, দেখি তারা কথা শুনে কিনা। প্রশ্ন হলো, রাজনৈতিক দলগুলো কি সঠিক ভূমিকা পালন করছে? দেখুন, রাজনৈতিক দলগুলোকে আমি বলবো তারা কিন্তু শুরু থেকে যথেষ্ট ধৈর্যের পরিচয় দিয়েছে। প্রথমেই বাংলাদেশের সর্ববৃহৎ রাজনৈতিক দল বাংলাদেশ জাতীয়তাবাদী দল, তারা কিন্তু বলেছে এই সরকার আমাদের সরকার। তারা ওন করেছে সরকারটিকে, নিজের সরকার বলে তারা স্বীকার করেছে এবং বলেছে যে আমরা এই সরকারকে কোনোভাবে ব্যর্থ হতে দিতে পারি না। শনিবারও রিজভী ভাই বলেছেন যে আমরা অন্তর্বর্তী সরকারের ব্যর্থ হতে দিব না, তাই না? এটা রিজভী ভাইয়ের চেয়ে অনেক ইম্পর্টেন্ট হচ্ছে। আমাদের অ্যাক্টিং চেয়ারম্যান কিন্তু এটা ধারাবাহিকভাবে বলছেন, সব বক্তব্য বলছেন। দেখুন, এই সরকার যদি রাজনৈতিক দলগুলোর সহায়তা নিতে না পারে কিংবা সেটাকে কাজে লাগাতে না পারে, তাহলে তো এই সরকারের আসলে উচিত না থাকা। দেখেন, আমি বলি আপনাকে, এই যে নির্বাচন, সরকার এই দলগুলো জানে কালকে নির্বাচন হলে পরশু তারা ক্ষমতায় যাবে। এখনো কিন্তু তারা নির্বাচনের জন্য সেই অর্থে চাপ দেয়নি। যদি দিত, সরকারের পক্ষে কিন্তু চালানো সম্ভব ছিল না। রাজনৈতিক দলগুলো দ্রুত নির্বাচনের জন্য ইউনূস সরকারকে চাপ দিতে পারছে না নিজেদের কারণে, নিজেদের স্বার্থেই। নট নেসেসারিলি। ধরুন বিএনপি, উনি না থাকলে তখন কি দাঁড়াবে এটা ওনারা ভালো করে জানেন। দেখুন, বিএনপি চাপ যদি দিতে চাইতো তাহলে ইউনূস সরকারের পক্ষে নির্বাচন না দিয়ে উপায় ছিল না। কেন আমি বলছি, রাষ্ট্রপতির ব্যাপারে বিএনপি আপত্তি করেছে, পিছু হটতে হয়েছে ইউনূস সরকারকে। আমাদের প্রোক্লামেশনের ব্যাপারে বিএনপি আপত্তি তুলেছে, এখন পর্যন্ত কিন্তু প্রোক্লামেশন আমরা চোখে দেখি নাই। আওয়ামী লীগের রাজনীতির ব্যাপারেও রাজনৈতিক দলগুলো তাদের মতামত দিয়েছে যে এভাবে আসলে আপনি কিভাবে নিষিদ্ধ করবেন। নির্বাহী আদেশে করতে পারেন, আইন বা বিচার প্রক্রিয়া মেনে ট্রায়ালের মধ্যে দিয়ে গিয়ে করতে পারেন, কিংবা গণভোট। সরকার তিনটার কোনোটাতেই হাতে নাই। সুতরাং সত্যিকার অর্থে যদি বড় রাজনৈতিক দলগুলো চাপ দেয়, সরকারের পক্ষে খুব বেশি দূর যাওয়া সম্ভব নয়। একটা প্রশ্ন উঠেছে, আপনি লক্ষ্য করবেন, দিল্লি শেখ হাসিনা বা আওয়ামী লীগের দোসররা ইদানিং জামাত এবং বিএনপির কোনো সমালোচনা করছে। তাদের টার্গেট হলো সরকার এবং বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। এবং আর যিনি লক্ষ্য করেছেন যে জামাত এবং বিএনপি আওয়ামী লীগের খুব সমালোচনা করছেন রাজনৈতিকভাবে, ফেসিবাদ এগুলো করছে, কিন্তু রাজনৈতিকভাবে তো করছে না। এবং আমি লক্ষ্য করছি যে একটি বিষয় সবার, বিশেষ করে আমি বিএনপির ব্যাপারে বলি যে এই সরকারের ম্যান্ডেট নাই। কে বলছে? দিল্লি বলছে এই সরকারের ম্যান্ডেট নাই, শেখ হাসিনা এবং তার দোসররা বলছে। বিএনপি কিন্তু প্রায় বলে থাকে এই সরকারের ম্যান্ডেট নেই। এত মিলে যায় কেন? এবং বিএনপি এবং জামাতের কোনো সমালোচনা করে না আওয়ামী লীগ, একদম একটা টু শব্দ করে নেই। এটা বিস্ময়কর ঘটনা না? বিএনপি তো ক্ষমতা নেই, বিএনপির কি কোন কাজের সমালোচনা করবে আওয়ামী লীগ? তারা তাদেরকে আউট করে দিয়েছে, সহযোগিতা করেছে, মাঠে ছিল। হ্যাঁ, তো এটা তো সমালোচনা করার কিছু নেই। আউট হয়ে গেছে, লজ্জিত তারা, মানে তাদের লজ্জা থাকলে লজ্জা হওয়ার কথা। লজ্জিত তো না তো তারা। স্টিয়ারিং এ গাড়িতে যে থাকে ড্রাইভার, সমালোচনা তার হয়। আমরা অলমোস্ট 6 লক্ষ কোটি টাকা দিয়ে যখন একটা সরকার পুষি, সরকার বলতে কিন্তু শুধু ইউনূস ব্যক্তি না, সরকার মানে ইউনূস থেকে শুরু করে সরকারি অফিসের, সরকারি চাকরি করা পিয়নটা পর্যন্ত। ইজ ইট ক্লিয়ার? ওকে। সো আমরা যখন তাদেরকে পুষছি 6.5 লক্ষ কোটি টাকা দিয়ে, এবং তারপরে যখন দেখছি জনজীবনের নিরাপত্তা নাই, আইন শৃঙ্খলা পরিস্থিতির ভয়াবহ অবস্থা, মব কালচার সারা বাংলাদেশে ছড়িয়ে পড়েছে, গত 4-5 মাসে 80টার উপর মাজার ভাঙা হয়েছে, কোনো ব্যবস্থা নেওয়া হয়। দখল বলুন, একটু বলি, দখল হচ্ছে, চাঁদাবাজি হচ্ছে, অনেক কিছু হচ্ছে। তো হওয়াটা বন্ধ করার দায়িত্ব কার? বিএনপির? সবারই না, কারণ সবার সরকার না। বিএনপি ঠিক আছে, বিএনপি সমর্থন দিয়ে ইউনূসকে বসিয়েছে, কিন্তু বিএনপি তো গাড়িটা চালাচ্ছে না, দেশটা চালাচ্ছে না, সরকারটা চালাচ্ছে না। আপনারা ভোট দেন, বিএনপি আসুক, তখন যদি এগুলো চলে সার্টেনলি বিএনপি সমালোচনা করবেন। বিএনপি তো এখন দেশটা চালানোর যে মেশিনারিজ, স্টেট মেশিনারিজ, সেইটার নিয়ন্ত্রণ তো বিএনপির হাতে নাই। সো স্টেট মেশিনারিজ যদি ফেল করে, সরকার যদি ফেল করে, সরকারের ইনস্টিটিউশনগুলো যদি ফেল করে, এটার দায়িত্ব তো সরকারকে নিতে হবে। সো এই কারণেই সরকারের সমালোচনা সকলে করছে। আর স্টুডেন্টদের সমালোচনা করছে, তার বেশ কিছু কারণ আছে। আমরা প্রথম থেকেই লক্ষ্য করেছি স্টুডেন্টদের একটা ব্যাপারে সকলের কমপ্লেইন। আমি তাদের সঙ্গে আমার কথা হয়েছে, অনেক সময় হয়েছে, বিভিন্ন অনুষ্ঠানে দেখা হয়েছে, সামাজিক অনুষ্ঠানে দেখা হয়েছে। আমি বলেছি যে পলিটিক্স করতে চাইলে অ্যারোগেন্সটা এভাবে শো করা ইজ নট ভেরি নাইস। হ্যাঁ, বিকজ আমাদের সামাজিক মূল্যবোধের একটা ব্যাপার আছে, আমাদের সামাজিক কালচার নর্মের একটা ব্যাপার আছে। আমরা কিন্তু মুরব্বীদের শ্রদ্ধা করে অভ্যস্ত।
আমরা কিন্তু বয়োজ্যেষ্ঠদের সামনে দাঁড়াই, বসে পড়ি না, কথা বলি খুবই নিচু গলা। এগুলো আমাদের একেবারে আবহমান কাল থেকে আমাদের শিক্ষা, পারিবারিক শিক্ষা এগুলো। সেখানে যখন মির্জা ফখরুল ইসলাম আলমগীর, যিনি আওয়ামী লীগ বিএনপি নির্বিশেষে সকলের শ্রদ্ধার পাত্র, তার উত্তর নাহিদ ইসলামের কাছ থেকে আসে, মানুষ ভালোভাবে নেয় না। কিংবা তারা যখন বলে দেখে নেব, মানে তাদের যে ল্যাঙ্গুয়েজ, বডি ল্যাঙ্গুয়েজ, এগুলো নিয়ে মানুষের কমপ্লেইন আছে। 1 2 হচ্ছে তারা বিভিন্ন জায়গায় এই যে ধরেন সমন্বয়ক পরিচয় দিয়ে নানান রকম ঘটনা ঘটানো, এগুলো মানুষ ভালোভাবে নেয় না। এবং অনেক সময় আমরা দেখি যে সমন্বয়ক বললে সেই এলাকার ডিসি এসপি উপস্থিত থাকতে হয়, ওসি কে হাজির থাকতে হয়। এগুলো আমি জেনে বলছি, মানে আমরা প্রশাসন থেকে আমাদের কানেও কথাগুলো আসে। এই কথাগুলো খুব ভালো একটা ভাইব্রেশন দেয় না, রাজনীতিতে খুব ভালো একটা মেসেজ দেয় না। যেহেতু তারা নতুন একটি রাজনৈতিক দল করতে চাইছে, যেটিকে আমরা স্বাগত জানাই, সার্টেনলি রাজনৈতিক দল যত হবে তত ভালো। বহুদলীয় গণতন্ত্র তো বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমানের এই অবদান। সো আসুক, রাজনৈতিক দল হবে। টিউলিপ সিদ্দিকী প্রসঙ্গ, এটা আমাদের আসলে আর ছাড়ছে না। উনি লন্ডনে বেড়ে উঠেছেন, পড়াশোনা করেছেন, সবকিছু করেছেন, এমপি হয়েছেন, মন্ত্রী হয়েছেন, কিন্তু শেষ পর্যন্ত আমরা কি দেখলাম? তার মন্ত্রিত্ব ছাড়তে হলো দুর্নীতির অভিযোগ। এবং প্রতি মুহূর্তে খবর আসছে। আপনার কদিন আগে খবর দেখছেন বিলাসবহুল বাড়ি গাজীপুরে, এবং সেটা টিউলিপস টেরিটরি নাম। এই দ্য টেলিগ্রাফ লন্ডনের, আপনি জানেন টেলিগ্রাফ পত্রিকাটি লন্ডনের খুব মর্যাদাপূর্ণ পত্রিকা, অনেক কাছে সার্কুলেশন কম, কিন্তু এই পত্রিকাটি এমন একটি মর্যাদা, ব্রিটেনে ধরেই নেওয়া হয় এই টেলিগ্রাফে যেটা ছাপা হয় 100% সত্য। এই টেলিগ্রাফে একটা নিউজ ছাপা হয়েছে, এবং সেটা হলো যে গুলশানে বিলাসবহুল ভবনের বাসিন্দার তালিকা ছিল টিউলিপের নাম। এবং উনি যখন এমপি হন 2014 সালে, তখন স্থায়ী ঠিকানা হিসেবে এই গুলশানের ঠিকানাটা দেওয়া হয়েছিল। টিউলিপ সিদ্দিকী এমন একটি পরিবারের রক্ত বহন করেন, যেই পরিবার 1 টাকা দিয়ে গণভবন কিনে নিতে চেয়েছিল। টিউলিপ সিদ্দিকী এমন একটি পরিবারের সদস্য, যেই পরিবার পূর্বাচলে তাদের সকল সদস্যের নামে 10 কাঠা করে প্লট আছে। টিউলিপ সিদ্দিকী এমন একটি পরিবার থেকে এসছেন, যেই পরিবার বাংলাদেশের রাষ্ট্র ক্ষমতায় থাকাকালীন সময়ে, আপনি যদি 72 থেকে 75 ধরেন কিংবা 8 থেকে 25 ধরেন, আপনি দেখবেন খুব পার্থক্য নাই। সেই সময়ও গুম, বিচার বহির্ভূত হত্যা বাংলাদেশে প্রথম হয়েছে, নির্বাচনে 73 সালের কারচুপি প্রথম হয়েছে। এবং আপনি যদি 8 থেকে 24-এর টিউলিপের পরিবারের শাসনামল দেখেন, আপনি দেখবেন এটাকে একেবারে রাষ্ট্রীয়ভাবে পৃষ্ঠপোষকতা দিয়ে, বাকশাল, এটাকে বলে বাকশাল প্লাস তো এটাকে একেবারে রাষ্ট্রীয়ভাবে পৃষ্ঠপোষকতা দিয়ে বিষয়টাকে বাংলাদেশে একেবারে স্থায়ী করার চেষ্টা করা হয়েছে। সুতরাং টিউলিপের কাছ থেকে আপনি আসলে খুব বেশি কিছু কেন আশা করেন? টিউলিপের কাছ থেকে যা আমরা এখন দেখতে পাচ্ছি, এটাই তো হবার কথা ছিল। লন্ডনে বা ব্রিটেনে হয়তো সেভাবে দুর্নীতি করার সুযোগ নাই, কিন্তু বাংলাদেশে তো আছে, তো সেটা সম্পূর্ণ সুযোগ তারা নিয়েছে। একটা কথা খুব প্রচলিত ছিল, আর এই ইশারায় বলা হতো, রাগ ঠাক রেখে ফিসফাস ছিল, যে শেখ হাসিনার ক্যাশিয়ার হচ্ছেন শেখ রেহানা, অর্থাৎ টিউলিপের মা। এবং টিউলিপের মা কিন্তু এখনো টিউলিপ, মানে ওনারা একসাথেই থাকেন, লন্ডনে বাস করেন। সো তারা তো আসলে বাংলাদেশটাকে এই জায়গায় আনবার পেছনে তাদের অবদানও কম না। বাংলাদেশ ব্যাংকের গভর্নরের একটা ইন্টারভিউ দেখছিলাম, সেখানে বলা হচ্ছে যে বাংলাদেশে 1.5 লক্ষ কোটি টাকা মানে জাস্ট পাচার করেছে মন্দরিনের আকারে, আর এটাকে যদি আপনি টোটাল হিসাবটা নেন 2.5 লক্ষ কোটি টাকার উপরে। বলা হচ্ছে 18% মন্দরিন, এটা নাকি নেক্সট কয়েক মাসের মধ্যে 36% হয়ে যাবে। সো এই যে বাংলাদেশটাকে ফোকলা করা, মানে খেয়ে একেবারে নিঃশেষ করে দেয়া, এটা তো তার খালার দ্বারা হয়েছে, তাই না? এবং যেই খালাকে তিনি সুযোগ মতো তার পলিটিক্যাল মেন্টর বলতেন, আবার সুযোগ মতো বলতেন বা আমি বাংলাদেশের নাগরিক নই। যখন তার কাছে সাহায্য চাওয়া হয়েছে, সাংবাদিকরা তাকে প্রশ্ন করেছে ব্রিটেনে যে আপনি কি একজন ব্যারিস্টার যিনি লন্ডন থেকে ডিগ্রি নিয়ে পড়াশোনা করে ঢাকায় গেছেন এবং তিনি নিখোঁজ বা গুম হয়েছেন, তার পরিবারকে আপনি কোনোভাবে সহায়তা করতে পারেন কিনা, তিনি তখন একেবারে তার অ্যারোগেন্ট ভয়েসটা, মানে আমি দেখেছিলাম ভিডিওটা ওই সময়, বলছেন যে আপনি কি ভুলে যাচ্ছেন আমি যে বাংলাদেশি নই? আপনি কি ভুলে যাচ্ছেন আমি একজন ব্রিটিশ এমপি? সো যখন তার সুবিধা তখন তিনি সেদিনই কিন্তু তখন তাদের বাসায় গিয়ে পুলিশ হেনস্থা করে। অ্যাবসলিউটলি, সেদিন আবার তাদের বাড়িতে গিয়ে পুলিশ হেনস্থা